কয়েক দফা পরিবর্তনের পরও মগবাজার মৌচাক ফ্লাইওভারের নকশায় ঘাটতি, সুফল পাওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। দুইটা পর পর সিগন্যালের জন্য যে কনজেশনটা হচ্ছে এটাকে দূরীভূত করতে হবে, কিন্তু এখন যেটা হচ্ছে তাতে কিন্তু ওই জায়গায় কিন্তু আবার সিগন্যাল উপরেও যাচ্ছে, তাহলে প্রজেক্টের অবজেক্টিভ তো ফুলফিল হলো না। প্রকল্পের প্রয়োজনেই বাড়ছে সময় ও খরচ বলছেন পরিচালক। ব্যয় বেড়েছে মূলত তিনটা কারণ। এটা হলো এক্সটেনশন, ভূগর্ভস্থ যে ফাউন্ডেশন ডিজাইনটা করতে হয় সেটাকে প্রতিনিয়ত কাস্টমাইজ করতে হয়েছে, যার কারণে সময়ও বেড়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমতার পরিবর্তন হলেও উন্নয়ন ও গবেষণা কাজগুলো যেন বন্ধ না হয় সেই ব্যবস্থাই করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রতি বছর প্রায় 12,000 নারী আক্রান্ত হচ্ছেন জরায়ু মুখ ক্যান্সারে, মারা যান 6,500। অসচেতনতায় বাড়ছে রোগের ভয়াবহতা। নেত্রকোনায় স্টুডিও ব্যবসার আড়ালে কিশোরীদের অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ চাকরিচ্যুত বিজিবি সদস্যের বিরুদ্ধে। ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়। রাতের মধ্যে ঢাকা দক্ষিণের আবর্জনা অপসারণ নিশ্চিতে লোকেশন ট্র্যাকিং সিস্টেমে নজরদারি থাকবে পরিচ্ছন্নতা কর্মীদের ওপর, অবহেলা করলেই ব্যবস্থা। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চাপমুক্ত থেকেই মাঠে নামবে ইয়াং টাইগাররা, অনুশীলন শেষে অধিনায়ক মিরাজ। নির্মাণ কাজ যতই এগুচ্ছে মগবাজার মৌচাক ফ্লাইওভার নিয়ে ততই যেন বাড়ছে বিতর্ক। যানজট নিরসনের জন্য এই ফ্লাইওভারের পরিকল্পনা হলেও নকশার বিভিন্ন ঘাটতির কারণে তা কতটুকু সম্ভব হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তবে প্রকল্প সংশ্লিষ্টরা তা আমলে না নিয়ে বলছেন এই ফ্লাইওভার থেকে সর্বোচ্চ সুবিধাই পাবে নগরবাসী। একই সঙ্গে দফায় দফায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন উঠলেও পরিচালক বলছেন প্রকল্পের প্রয়োজনেই তা বাড়ানো হয়েছে। তাফসির বাবুর রিপোর্ট। বহুল আলোচিত মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজের অগ্রগতি এখন দৃশ্যমান। তবে নির্মাণের এই পর্যায়ে এসে ফ্লাইওভারের বেশ কিছু সীমাবদ্ধতা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। মগবাজার মৌচাক ফ্লাইওভারের এই অংশটি রাজধানীর শান্তিনগর রাজারবাগ থেকে মৌচাক মালিবাগ হয়ে এই মগবাজার মোড়ের উপর দিয়ে সোজা গিয়ে নেমেছে বাংলা মোটরে। তবে এই ফ্লাইওভারটিতে এই মগবাজার চৌরাস্তায় এসে ডানে মোড় নিয়ে তেজগাঁও অভিমুখে যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় আদতে একবার যেসব গাড়ি এই ফ্লাইওভারে উঠবে তাদের সবগুলোকে গিয়ে নামতে হবে বাংলা মোটরে। ফ্লাইওভারে ডানে মোড় নেয়ার এই সমস্যা রয়েছে মৌচাকে, মালিবাগে এবং হাতিরঝিল মোড়ে। এছাড়া পুরো ফ্লাইওভারেই আরও কয়েকটি স্থানে অন্তত 10টি রাইট টার্নের সুযোগ না থাকায় বিড়ম্বনায় পড়বে ফ্লাইওভারে ওঠা যানবাহনগুলো। মৌচাক এবং মালিবাগে দুইটা পর পর সিগন্যালের জন্য যে কনজেশনটা হচ্ছে এটাকে দূরীভূত করতে হবে, কিন্তু এখন যেটা হচ্ছে তাতে কিন্তু ওই জায়গায় কিন্তু আবার সিগন্যাল উপরেও যাচ্ছে, তাহলে প্রজেক্টের অবজেক্টিভ তো ফুলফিল হলো না। এক্ষেত্রে প্রকল্প পরিচালক বলছেন ব্যস্ত শহরে জায়গার অভাবে ডানে মোড় নেয়ার ব্যবস্থা করা যায়নি। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন বিশ্লেষকরা। যেখানে ইচ্ছা সেখানেই আপনি ধরেন রাইট টার্ন দেওয়ার সুযোগ কম, সেক্ষেত্রে হিউজ এলাকা লাগবে। আমি একটা ফ্লাইওভার করব, নিচের রাস্তার আমি যানজট কমাতে চাই, তাহলে রাইট টার্নগুলিকে কমফোর্ট দিয়ে উপরে নিয়ে যাই, তাহলে কি হবে, উত্তর দক্ষিণে চলবে একটা সিগনালে, পূর্ব পশ্চিম চলবে আর একটা সিগনালে, তাহলে গ্যাপ ক্যাপাসিটি হয়ে যাবে ডাবল হয়ে গেলেই নিচের রাস্তা হালকা পাতলা হয়ে যায়। এদিকে বারবার ব্যয় ও মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রকল্প সংশ্লিষ্টরা সমালোচনার মুখে পড়লেও এই কর্মকর্তা বলছেন ভূমিকম্প নিরোধক প্রযুক্তির সংযোজন সহ ফ্লাইওভারের প্রয়োজনেই ব্যয় বেড়েছে। আমরা ভূমিকম্প সহনীয় করার জন্য আমরা সব ট্রান্সমিশন ইউনিট ব্যবহার করছি। মগবাজার এবং মৌচাক এটা যানজটের জন্য ঢাকা শহরে দীর্ঘদিন যাবৎ বিখ্যাত, সেই দুই নামটা হয়তো খুঁজবে ইনশাল্লাহ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। মগবাজার মৌচাক ফ্লাইওভার কাজের দীর্ঘসূত্রিতায় বাড়ছে দুর্ভোগ। এই মুহূর্তে মগবাজার এলাকায় আছেন আমাদের রিপোর্টার সাইফুল রুদ্র। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুদ্র, এই
রাস্তাতে। তো এখান থেকে যদি আপনাকে ফ্লাইওভারের চিত্রটি আমি দেখাই, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ঠিক আমার পেছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতেই কিন্তু হচ্ছে মগবাজার থেকে মালিবাগ হয়ে সেটি রামপুর এবং শান্তিনগর পর্যন্ত এই ফ্লাইওভারের সংযোগ অংশটি গিয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনাকে আমি বলতে যাই যে মগবাজার থেকে যদি কোনো গাড়ি তেজগাঁয়ের দিকে যেতে চায়, আপনি দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি তেজগাঁয়ের দিকে গেছে। তো তেজগাঁয়ের দিকে কিন্তু যাওয়ার জন্য এই উপরের অংশে ফ্লাইওভারের কোনো ধরনের রাইট টার্ন রাখা হয়নি, এবং একই ধরনের ভুলটা কিন্তু নকশাতে যখন তারা নকশাটি করেন কিংবা নকশাটি করা হয় প্রথম পর্যায়ে, তখন নাকি এই রাইট টার্নের একটা ব্যবস্থা রাখা হয়েছিল বলে আমরা যখন প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম, প্রথম পর্যায়ের নকশায় এই রাইট টার্ন ছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন নকশাটি চূড়ান্ত করা হয়, সেই নকশায় এই রাইট টার্নের কোনো ব্যবস্থা ডিজাইনাররা রাখেননি। এছাড়া তেজগাঁ থেকে যদি কেউ মগবাজার হয়ে হলি ফ্যামিলি ক্রস করতে চায়, সেক্ষেত্রে কিন্তু তারা চাইলেও বাংলা মোটরের দিকে যেতে পারবেন, কিন্তু অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ কিন্তু তাদের জন্য রাখা হয়নি। একইভাবে যদি আপনি দেখেন যে রামপুরা থেকে যে সংযোগটি ফ্লাইওভারের সঙ্গে যুক্ত করা হয়েছে, রামপুরা থেকে যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে কিন্তু তারও ডান দিকে মোড় নেওয়ার কোনো সুযোগ এই ফ্লাইওভারের কোনো অংশেই রাখা হয়নি। তাদেরকে সোজা বাংলা মোটর অথবা তাদেরকে সোজা মগবাজার থেকে তেজগাঁ রুট পর্যন্তই গিয়ে নামতে হবে। সেক্ষেত্রে আমরা আরবান সাস্টেইনেবল যেই গণপরিবহন ব্যবস্থার কথা শুনে আসছে কিংবা বলে যাচ্ছেন আমাদের গণপরিবহন বিশেষজ্ঞ যারা আছেন, ব্যাপক অর্থে কিন্তু যখনই চূড়ান্তভাবে সামগ্রিকভাবে এই পুরো নকশাটি বাস্তবায়ন করা হবে এবং হচ্ছে এই সাস্টেনেবল গণযোগাযোগ ব্যবস্থাটা যখন তারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবেন, তখন কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হতে পারে বলে আমাদেরকে যোগাযোগ এবং পরিবহন বিশেষজ্ঞ যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছিলেন এই বিষয়টি। এছাড়া এখন এই যে সংযোগস্থলটি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই সংযোগস্থল থেকে কিন্তু এক টানা যে রাস্তাটি রাখা হয়েছে সেটিও কিন্তু বাংলা মোটর থেকে মৌচাক পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, কিন্তু এখানেও কোনো ধরনের রাইট টার্নের ব্যবস্থা রাখা হয়নি। তো শুধুমাত্র 10টি নয়, 10টিরও বেশি জায়গা এরকম নির্ধারণ করা হয়েছে যেখানে যাওয়ার এবং আসার জন্য কোনো ধরনের ডানে মোড়, অর্থাৎ যেটি আমরা রাইট টার্ন বলছিলাম, এই রাইট টার্নের কোনো ব্যবস্থা এই নকশায় রাখা হয়নি। তো রাজু, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা তথ্য। মগবাজার মৌচাক ফ্লাইওভার কাজের দীর্ঘসূত্রিতায় বাড়ছে দুর্ভোগ। সেই দুর্ভোগের খবর আমরা জানছিলাম সহকর্মী সাইফুল রুদ্রের কাছ থেকে। ঢাকার যানজট সমাধানে নয়াদিল্লির মতো এখনই জোর বিজোড় নম্বর হিসেবে রাস্তায় গাড়ি নামানোর নিয়ম করতে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। যানজট নিরসনে 2020 সালে 20 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্প উদ্বোধন করার কথা থাকলেও তা 2019 সালেই চালু করা যাবে বলে জানান মন্ত্রী। টার্গেট হচ্ছে 2020, যেভাবে কাজ এগিয়ে চলছে তাতে আমরা 2019 সালের মধ্যে কাজটি সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। মোট 810টা পাইলিং হবে, এর মধ্যে এ পর্যন্ত প্রগ্রেস হলো 10%। এই প্রকল্পে ব্যয় 8,900 কোটি টাকা, অলমোস্ট এটা রেল লাইনের উপর দিয়ে যাবে। কাজে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে যানজটের কোনো আশঙ্কা থাকবে না। দিল্লিতে তারা নতুন নতুন চ্যালেঞ্জেরও মুখোমুখি হচ্ছে। এখানে জোর বেজোর করতে গেলে কিছু কিছু সমস্যা আমাদের দেশেও হবে, কাজেই এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে গবেষণা কাজ যেন বন্ধ না হয়, এজন্য আলাদা একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2001 সালের ক্ষমতা পরিবর্তনের অভিজ্ঞতা থেকে দেখা গেছে সেই সময়কার অনেক ভালো কাজ বন্ধ করে দিয়েছিল পরবর্তী সরকার। পৃথিবীতে মানুষ বাড়ছে, সম্পদ কমছে, পরিবর্তন ঘটছে জলবায়ুর। অতিরিক্ত মানুষের জন্য চাই অতিরিক্ত খাদ্য। পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে পৃথিবীকে বাসযোগ্য রাখাও এখন বড় চ্যালেঞ্জ। এ সব কিছুর জন্যই প্রয়োজন গবেষণার। আর বাংলাদেশের মতো উন্নয়নের পথে হাঁটতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজন দক্ষ প্রযুক্তিবিদ, যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী এবং গবেষক। এমন তাগিদ থেকেই বাংলাদেশে ব্যয় বাড়ানো হয়েছে গবেষণায়। গবেষকদের অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তাদের হতে হবে নৈতিক চেতনাবোধ সম্পন্ন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন সকলে বিদেশে যে গবেষণা করছে, ঠিক 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতা এসে সেগুলি বন্ধ করে দেয়। আমি আশা করি ভবিষ্যতে আর তা হবে না। সেই জন্য আজকে বঙ্গবন্ধু ফেলোশিপ যেটা আমরা দিচ্ছি,
এটা আমরা একটা ট্রাস্ট করে দেবো। এখন আমি অনেক সতর্ক, কারণ আমার অভিজ্ঞতা আছে যে ভালো কাজ করে গেলেও যদি সরকার পরিবর্তন আর সেই সরকার যদি তাদের যদি দেশপ্রেম না থাকে, দেশের মানুষের প্রতি যদি তাদের কোনো দায়িত্ববোধ না থাকে, তারা যে কোনো সময় যে কিছু বন্ধ করে দিতে পারে। শেখ হাসিনা বলেন, দেশপ্রেম থাকলে অনেক অসাধ্যই সাধন করা সম্ভব। তিনি বলেন, দেশপ্রেমের শক্তিতেই মোকাবেলা করা সম্ভব হয়েছে পদ্মা সেতু নিয়ে দেশি বিদেশি সব ধরনের ষড়যন্ত্র। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এটা একটা টার্নিং পয়েন্ট। আগে যারা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করতো আর মনে করতো বাংলাদেশ খালি ভিক্ষা চেয়ে চলবে, এখন তারা দেখেছেন না, বাংলাদেশ তা নয়। 2021 সালের আগে আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হব। আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি আমাদের ভবিষ্যৎ ছেলে মেয়েদের জন্য, যেন তারা অন্তত আমাদের মতো কষ্ট ভোগ করতে না হয়, তারা যেন সুন্দর জীবন পায়। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি গবেষণায় 2010 সাল থেকে এ পর্যন্ত 2 শতাধিক গবেষককে প্রায় 86 কোটি টাকা অনুদান হিসেবে দেয়া হয়েছে বঙ্গবন্ধু ফেলোশিপের আওতায়। আর গবেষণা অনুদান এবং ফেলোশিপ হিসেবে 100 কোটি টাকারও বেশি ব্যয় করেছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ৭১ পরাজয়ের গ্লানি থেকেই পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে আবারও মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে 14 দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ৭১ পরাজয়ের গ্লানি পাকিস্তান ভুলতে পারে নাই। এই গ্লানি ধারণ করে তারা বাংলাদেশের ব্যাপারে আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে কেন? তাকে প্রকারান্ত বক্তব্য দিয়ে সহায়তা করছে বেগম খালেদা জিয়া এবং তার দল। আন্তর্জাতিক মান বজায় রেখে যে বিচারগুলো হচ্ছে, তখন তাদের ক্ষোভ প্রকাশের জন্য তারা একের পর এক অকূটনৈতিক স্বরূপ আচরণ তারা করছে। এই মানববন্ধন কর্মসূচি পাকিস্তানের অশুভ ষড়যন্ত্রের বিরুদ্ধে, পাকিস্তানের এজেন্ট, এই দেশে এজেন্ট বেগম খালেদা জিয়ার তাদেরও অশুভ চক্রান্তের বিরুদ্ধে। সম্প্রতিকালে বেগম খালেদা জিয়া 30 লক্ষ শহীদকে নিয়ে কটাক্ষ করে অর্থ দিয়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়ে দেশবাসীর কাছে প্রমাণ করেছেন যে তারাও অশুভ চক্রান্তের সঙ্গে যুক্ত আছেন। বাংলাদেশে প্রতি 5 জন ক্যান্সার রোগীর একজন জরায়ু মুখের ক্যান্সারে ভুগছেন। প্রতি বছর প্রায় 12,000 নারী নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন প্রায় 6,500। অসচেতনতা এবং রোগের বিষয়ে অহেতুক লজ্জার কারণেই এই রোগের ভয়াবহতা বাড়ছে বলে মত চিকিৎসকদের। ইসরাত জাহানের রিপোর্ট। রোগটা ক্যান্সার, তারপরও একটু সচেতন হলেই এটা প্রতিরোধ করা সম্ভব। ক্যান্সারকে জয় করে সুস্থ হওয়া কাজী রোজি বারবারই জোর দিচ্ছিলেন সচেতনতার উপর। আজকে 23 বছর ধরে সেই ক্যান্সার নিয়ে সার্ভাইভাল হয়ে আমি বেঁচে আছি। পারিবারিক সচেতনতা একটা বিরাট ব্যাপার, পারিবারিক সহযোগিতা আর একটা ব্যাপার, পারিবারিকভাবে নিজেকে তুলে ধরতে পারাটা আর একটা ব্যাপার। আমি যদি না বলি আমার পরিবার কি করে আমাকে সাহায্য করবে? আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার IARC পরিসংখ্যান অনুযায়ী সারা বিশ্বে প্রতি বছর প্রায় 5.5 লাখ নারী এই ক্যান্সারে আক্রান্ত হয়, মারা যায় 2.5 লাখেরও বেশি। এর মধ্যে উন্নত বিশ্ব ও স্বল্পোন্নত দেশে এই রোগে আক্রান্ত ও মৃত্যুহারের মধ্যে পার্থক্য চোখে পড়ার মতো। IARC হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে নতুন করে প্রায় 12,000 নারী এই রোগে আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় 6,500 নারী। রোগীরা বুঝতে পারে না, কারণ প্রাথমিক অবস্থায় ক্যান্সারের কোনো উপসর্গ থাকে না। সাধারণত 35 থেকে 55-60 বছরের মহিলাদের বেশি হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। এই জন্য আমরা যদি পরীক্ষাটি 30 বছর থেকে করতে থাকি, তাহলে কিন্তু ক্যান্সার হয়ে যাওয়ার আগে আমরা এগুলা প্রতিরোধ করে ফেলতে পারবো। একেবারেই প্রাথমিক কিছু ব্যবস্থা নিলে জরায়ু মুখের ক্যান্সার শুরুতেই প্রতিরোধ সম্ভব বলে জানালেন চিকিৎসক। বাল্যবিবাহ, অল্প বয়সে বাচ্চার মা হওয়া, অনেক সন্তান জন্ম দেওয়া, ঘন ঘন সন্তান হওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের একটা ভাইরাসের ইনফেকশন, যেটা বারবার হলে জরায়ু মুখের ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। মহিলারা তো তারা তো সংকোচে, লজ্জায় তারা বলে না। আমাদের প্রত্যেকেরই বাড়ির মহিলা সদস্যদের এই বিষয়টা দেখতে হবে। বাংলাদেশে প্রতি বছর জানুয়ারি মাসকে জরায়ু মুখের ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা। নেত্রকোনায় স্টুডিও ব্যবসার আড়ালে কিশোরীদের অশ্লীল ভিডিও চিত্র ধারণের অভিযোগ উঠেছে বিজিবির চাকরিচ্যুত এক নায়কের বিরুদ্ধে।
গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও ইন্টারনেট এবং মোবাইলে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এই অবস্থায় অভিযুক্ত স্টুডিও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের নেত্রকোনার প্রতিনিধি আলপনা বেগমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দুর্নীতির দায়ে 2009 সালে চাকরিচ্যুত হন বিজিবি নায়ক নেত্রকোনার সদর উপজেলার ফচিকা গ্রামের আমিনুল ইসলাম মাসুম। এরপর স্থানীয় বাজারে নীলা ডিজিটাল মডেলিং স্টুডিও নামে শুরু করেন স্টুডিও ব্যবসা। কিন্তু দীর্ঘদিন ধরে এই স্টুডিওতে ছবি তুলতে আসা কিশোরীদের নানা প্রলোভন দেখিয়ে আপত্তিকর ছবি তোলেন আমিনুল। পরে গোপন ক্যামেরায় ধারণকৃত এসব ভিডিও চিত্র অর্থের বিনিময়ে বাজারে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি জানাজানির পর মঙ্গলবার দুপুরে স্টুডিওটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ এলাকাবাসী। মেয়েরা তার কাছে আসলে তারপর মেয়েদেরকে সে নষ্ট করতেছে। এই ছবিগুলা তার কম্পিউটারের মধ্যে আমরা পাই গেছি। এদিকে অভিযুক্ত আমিনুলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ইচ্ছার বিরুদ্ধে এরকম মেয়েদেরকে অসামাজিক কার্যকলাপে সে লিপ্ত করছে এবং এটি সে ভিডিও চিত্র সে নিজেই ধারণ করে রাখছে। এখন পর্যন্ত কোনো পুলিশের কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আসামি দ্রুত যেন অ্যারেস্ট হয় সেই প্রত্যাশা আমি করি। আমরা দাবি জানাইতেছি যে এটা দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি যেন সে পায়। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তার কম্পিউটারটা সিজ করা হয়েছে, আমরা এটা যাচাই করে দেখছি। যদি ওইরকম কোনো নেকেট কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আমিনুল। সময় সংবাদ, নেত্রকোনা। দুপুর সময় আরো থাকছে। বিভিন্ন পদক্ষেপের পরও নিম্নমুখী দেশের পুঁজিবাজার, লেনদেন বাড়লেও কমছে শেয়ারের দর। দায়িত্বহীন মন্তব্যই অস্থিরতার কারণ বলছেন সংশ্লিষ্টরা। সন্ধ্যার পর থেকে ভোর 7টার মধ্যে ঢাকা শহরের আবর্জনা সরিয়ে নিতে পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। নির্দেশ মানা না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। সকালে নগর ভবনে লোকেশন ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন মেয়র। এই সিস্টেমের আওতায় জানা যাবে পরিচ্ছন্নতা কর্মীদের কাজের গতিবিধি। রাজধানীর পরিবেশ রক্ষায় আরও মনোযোগী হতে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় 5,500 কর্মীর প্রতি আহ্বান জানান মেয়র। এ সময় নগরবাসীকে আরো সচেতন হবার তাগিদ দেন তিনি। আমার পরিষ্কার বক্তব্য, তাদের যা কিছু প্রয়োজন আমরা দেব। এই শহরকে পরিচ্ছন্ন করার জন্য, বাসযোগ্য করে তোলার জন্য যতটুকু কঠোর হতে হয় আমি কিন্তু ততটুকু কঠোর হব। এই ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না। 5,500 কর্মী যদি আমরা এট এ টাইম আমাদের কাজ করি, এই শহরের ময়লা আবর্জনা থাকার কোনো সুযোগ নেই। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে 3 মাসের মধ্যে জানতে চেয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই নির্দেশ দেন। একই সাথে 2 সিটির বর্জ্য ব্যবস্থাপনায় নিয়ে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত 10 জানুয়ারি জনস্বার্থে হাইকোর্টের এক আইনজীবী এই রিট আবেদন করেন। এদিকে অবশেষে ময়লা আবর্জনার দুর্গন্ধ থেকে মুক্তি পেতে যাচ্ছে সিলেটের মানুষ। নগরীর বাসাবাড়ির প্রতিদিনের বর্জ্যকে এখন আর খোলা জায়গায় না রেখে সংরক্ষণ করা হবে 4 দেয়ালের আবদ্ধ অত্যাধুনিক ভবনে। এজন্য নগর পরিবেশ স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়েছে 4টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। পরিবেশ বান্ধব এই স্টেশনগুলো নির্মাণে 3,80,00,000 টাকা ব্যয় করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। রাস্তার পাশে এমন ময়লা আবর্জনার স্তূপ নগরবাসীর চিরচেনা। দুর্গন্ধের কারণে এর পাশ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা দুষ্কর। বাধ্য হয়ে পথচারীরা টিস্যু কিংবা কাপড় দিয়ে নাক ঢেকে কোনো মতে পার হয় ডাস্টবিন এলাকাগুলো। এত দুর্গন্ধ খাওয়ার মতো, শহর এত সুন্দর শহর, একটা মডেল টাউন হয়ে যে এলাকা দুর্গন্ধ থাকে, চলাফেরা করা যায় না। আমাদের তো সবসময় আসা যাওয়া করতে সমস্যা ফেস করতে হয়, এই জন্য যে ময়লা আবর্জনা আর শীত সময় নানান শ্বাসকষ্ট হয়। মাঝে মাঝে বাধা গাড়ি এসে এগুলো সাফ করেও দেয় না, মানুষ এখানে রাস্তায় মাঝে মাঝে ময়লা ফালিয়ে চলে যান। এ অবস্থা থেকে নাগরিকদের মুক্তি দিতে নগরীর রিকাবি বাজার, টিলাগড় ও শাহিদগাহ এলাকায় নির্মাণ করা হয়েছে 3টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। আরেকটি তৈরি হচ্ছে বাগবাড়িতে। পরিবেশ উন্নয়ন করার স্বার্থেই এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যে 3টা মোটামুটি সম্পন্ন হওয়ার পথে এবং ব্যান্ডলিফটটা তারা নিয়ে আসছে পরীক্ষামূলকভাবে, তারা এটা করতেছে। যখন
পরীক্ষার পরে মানে এটা কাজ করবে, তখন এটা চালু হবে। পরিবেশ বান্ধব এই স্টেশনগুলো চালু হলে বাইরে যেমন দুর্গন্ধ ছড়াবে না, তেমনি বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে জানান সিটি কর্পোরেশনের শীর্ষ এই কর্মকর্তা। প্রাইমারি বর্জ্যটা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে যাবে এবং সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে ওটি আমাদের মূল ডাম্পিং গ্রাউন্ডে যাবে। সেক্ষেত্রে পরিবেশের যে সুরক্ষাটা হবে এবং বর্জ্যটা যে দুর্গন্ধ চতুর্দিকে ছড়াবে না, যত বর্জ্য ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না এবং মানুষ ভালোভাবে চলাচল করতে পারবে। 26.5 বর্গ কিলোমিটার আয়তনের এ নগরে প্রায় 8 লাখ মানুষের বাস। এখানে প্রতিদিন বর্জ্য ফেলা হয় 200 থেকে 250 মেট্রিক টন। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাণিজ্য সম্প্রসারণের জন্য শিগগিরই ইইউর 8টি দেশের সদস্যদের সাথে বিজনেস কাউন্সিল গঠন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে জিএসপি প্লাস সুবিধার ব্যাপারে আলোচনা করা হবে। আমরা একমত হয়েছি যে আমরা একসাথে কাজ করব এবং তার বড় হবে যে আগামী কিছুদিনের মধ্যেই আমরা বিজনেস কাউন্সিল গঠন করব। ইউরোপিয়ান ইউনিয়নের 8টা দেশের দূতাবাস বাংলাদেশে আছে। এই 8টা দেশের দূতাবাস রাষ্ট্র আর সদস্য থাকবে এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয় আমাদের সরকারের বিভিন্ন সংস্থা সদস্য আমরা একটা ব্যবসার সাথে যে সমস্ত মিনিস্ট্রি জড়িত আমরা সেখানে বিজনেস কাউন্সিল গঠন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দেশের পুঁজিবাজার উন্নয়নে গেল বছর বেশ কিছু পদক্ষেপ নিলেও লাগাতার নিম্নমুখী অবস্থা থেকে ফিরতে পারেনি বাজার সূচক। নতুন বছরে টাকার অঙ্কের লেনদেন বাড়লেও কমছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। সংশ্লিষ্টরা বলছেন, বাজার সম্পর্কে দায়িত্বহীন মন্তব্যই শেয়ার বাজার অস্থিরতার প্রধান কারণ। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং নতুন নতুন প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে গেল বছর দেশের পুঁজিবাজারে নেওয়া হয় বেশ কিছু পদক্ষেপ। প্রত্যাশা ছিল নতুন বছরে ঘুরে দাঁড়াবে দেশের দুই পুঁজিবাজার, কিন্তু গেল বছরে 200 কোটি টাকার প্রতিদিনকার লেনদেন নতুন বছরে 500 কোটি ঘরে পৌঁছালেও নিম্নমুখী থাকে সবকটি সূচক। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্টক এক্সচেঞ্জগুলোকে ডিমিউচুয়ালাইজেশন, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন, গণপ্রস্তাবের আইন সংস্কার, ডিএসসিতে অত্যাধুনিক পদ্ধতির সফটওয়্যার ব্যবহার সহ বিনিয়োগকারীদের স্বার্থে বেশ কিছু সংস্কার করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন। কিন্তু এখনো সংস্কারগুলো কার্যকরী না হওয়ায় পুঁজিবাজার উন্নয়ন প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলে মনে করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক অত্যন্ত আগ্রাসিক ভূমিকা পালন করতেছে পুঁজিবাজারের জন্য, কারণ তারা হলো ব্যাংকের নিয়ন্ত্রণ সংস্থা, ব্যাংক সম্পর্কে তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু পুঁজিবাজার নিয়ন্ত্রণ করবে নিয়ন্ত্রণ সংস্থা। যদি সে ব্যাংকও নিয়ন্ত্রণ করে, পুঁজিবাজার নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের পুঁজিবাজার আগ্রাসীর মেইন কারণ হয়ে দাঁড়াবে। বিনিয়োগকারীদের মূলধন তুলে নেওয়ার প্রবণতা, ডিএসসির সফটওয়্যার বিপর্যয় এবং বিভিন্ন ব্যক্তিদের পুঁজিবাজার নিয়ে দায়িত্বহীন মন্তব্য করাই নতুন বছরে পুঁজিবাজার দরপতনের অন্যতম কারণ বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। উচ্চপদস্থ বিওআইর একজন কর্মকর্তা খুব নেগেটিভ কিছু কথাবার্তা বলেছে। কনফিডেন্সের একটা অভাব কিন্তু সবসময় আমরা লক্ষ্য করছি। তার সাথে বাংলাদেশ ব্যাংকের কিছুটা সহনীয় নীতিগুলো যদি সহনশীল হতো তাহলে বাজারটা আরেকটু ভালো হতো। বাজারে একটা ইম্প্যাক্ট পড়বে। 2016 সালটাকে যেহেতু ইকোনমির দিক থেকেও একটা টেক অফের সময়, অ্যাট দ্য সেম টাইম পুঁজি বাজারও টেক অফের একটা সময়, সো কাজেই সামনের দিনগুলো ভালো হবে আমি আশা পোষণ করছি। অত্যাধিক স্পর্শকাতর এই বাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি এ বিষয়ে মন্তব্য করতে সতর্ক হওয়ার পরামর্শ বাজার সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটের ভেতর থেকে স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় মালয়েশিয়া থেকে আসা রোমান তালুকদার নামে ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়া জানান, গতকাল সন্ধ্যায় তল্লাশির সময় মেটাল ডিটেক্টরে রোমানের পেটের ভেতর থাকা ধাতব বস্তু ধরা পড়ে, কিন্তু জিজ্ঞাসাবাদে রোমান তা অস্বীকার করেন। পরে উত্তরার একটি বেসরকারি ক্লিনিকে এক্স রে করার পর রোমানের পেটে স্বর্ণের অস্তিত্ব নিশ্চিত হয় গোয়েন্দা কর্তৃপক্ষ। পরে বিশেষ প্রক্রিয়ায় রোমানের পেট থেকে 9টি স্বর্ণের বার বের করা হয়, যার মূল্য প্রায় $1.5 কোটি। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আমরা তাকে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত দীর্ঘ 5 ঘন্টার সময় আমরা বিভিন্নভাবে তাকে কনভিন্স করার চেষ্টা করি যে তার নিকট যদি মেটাল বা গোল্ড থেকে থাকে তাহলে সে আমাদের নিকট যেন ঘোষণা দেয় অথবা ঘোষণা ফর্মে ঘোষণা দেয়, কিন্তু সে কোনোভাবে
তার নিকট কোনো গোল্ড আছে এটা স্বীকার করেনি। অবশেষে উত্তরা একটা ক্লিনিকে নিয়ে যাই, নিয়ে গিয়ে সেখানে এক্সরে করি। এক্সরে করার পরে তাকে জিজ্ঞাসা করে গোল্ড আছে, সে বলে নেই। এক্সরে রিপোর্ট দেখানোর পরে সে আছে। এক্সরে রিপোর্ট দেখানোর পরে সে স্বীকার করে যে হ্যাঁ আছে পেটের ভিতরে। এবং এখানে কয়টা আছে সে বললো এখানে 3টা পুটলিতে 9টা গোল্ড বার আছে। দুপুরের সময় আরো থাকছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেনে বরফের নিচ থেকে উদ্ধার হওয়া সেনা সদস্য এখনো অচেতন, হাসপাতালে দেখতে গেলেন মোদি। বিচার বিভাগকে ঘিরে চলমান অস্থিরতা নিরসনে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে নেতাকর্মীদের গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। এই সময়টা যে এটা শূন্যতা সৃষ্টি হলো কিনা আজকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা বসে দেখা প্রয়োজন। আজকে দেশের রাষ্ট্রপতি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত যে এই সময়টায় কি দায়িত্ব তার এবং কিভাবে আমরা এই সংকটটাকে দূরীভূত করব, যে সংকট বিচারালয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়ে গেছে। বগুড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউটগুলোতে চলছে সার্টিফিকেট বাণিজ্য। মানহীন শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান না থাকায় কর্মজীবনে দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মাজেদুর রহমানের তথ্য ও রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে টেকনোলজিস্টদের চাহিদা পূরণের লক্ষ্যে 1996 সালে বেসরকারি পর্যায়ে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর গত 20 বছরে বগুড়ায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হওয়া এসব প্রতিষ্ঠানে প্রতি বছর ভর্তি হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী, কিন্তু ভর্তির যোগ্যতার তেমন মানদণ্ড না থাকায় শুধুমাত্র সনদ পাবার আশায় ভর্তি হচ্ছেন অনেক শিক্ষার্থী। সে সুযোগে ইনস্টিটিউটের মালিকরাও হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আর্টস থেকে 2012 সালে পাশ করছি এসএসসি, তো আমি আইএমটিপি প্রতিষ্ঠানে 2012 সালে ভর্তি হয়েছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে আত্মভুক্ত করি, আর স্টেট মেডিকেল আমাদের হিংসার চোখে দেখে, আর যেহেতু বোর্ড আলাদা সেক্ষেত্রে মানও আলাদা হয়। এদিকে ইনস্টিটিউটগুলোতে অভিজ্ঞ শিক্ষক না থাকায় শিক্ষার মান ও ব্যবহারিক জ্ঞান চর্চা নিয়ে প্রশ্ন সরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থী ও শিক্ষকদের। আমরা যেমন ইন্টারভিউ করে বের হয়ে কোনো কাজ করতে যায়, কিন্তু ওরা ওই রকম কোনো ইয়ে নেই, সার্টিফিকেট নিয়ে যায় আর কাজ করতে শুরু করে দেয়। ভুলভাল ডায়াগনোসিস করতেছে, আর যেটার খেসারত আমাদের উপর এসে যাচ্ছে। কারিগরি শিক্ষায় যারা মেডিকেল টেকনোলজি শিক্ষা লাভ করতেছে তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই, তাদের শুরুতেই ভুল, এবং এই ভুলের কারণে যারা ডায়াগনোসিস করবে সেই ডায়াগনোসিস সময় ভুল থেকে যাবে। জেলার সিভিল সার্জন বলছেন শিক্ষার মান উন্নয়নে এসব ইনস্টিটিউটগুলোকে মনিটরিং করতে হবে। যেহেতু স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অধীনে ন্যস্ত নয়, সেই জন্য ওই মেডিকেল সায়েন্সে যাদের কারিগরি জ্ঞান পর্যাপ্ত নয়, এই সমস্ত শিক্ষকদেরকে মাধ্যমে তাদেরকে পাঠদান প্রক্রিয়া সম্পন্ন করার কারণে তাদের ওই দিকটাতে অনেক ঘাটতি থেকে যাবে। বগুড়ায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 28টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে 10টি ও সরকারিভাবে একটি মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট পরিচালিত হচ্ছে। সময় সংবাদ, বগুড়া। চাঁদপুরের প্রায় শতাধিক গ্রামে শিশুদের জন্য ছিল না কোনো প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিল হাজার হাজার শিশু। তবে গত 2 বছরে বেশ কিছু গ্রামে নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। চলতি বছর 31টি বিদ্যালয়ে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষ। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। গ্রামে নতুন বিদ্যালয় হয়েছে, তাই দল বেঁধে ছুটে আসছে শিশুরা। জাতীয় সঙ্গীত, তারপর শরীর চর্চা দিয়ে শুরু হয় শিশুদের পাঠদানের সূচনা। এরপর শ্রেণীকক্ষে চলে পাঠ্য বইয়ের সঙ্গে তাদের মিতালি। চাঁদপুরের মতলব দক্ষিণের পশ্চিম পিংড়া কিংবা সদর উপজেলার আনন্দবাজার এমন আরও 29টি গ্রামে এই প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছে শিক্ষাবর্ষ। আনন্দের সীমা নেই শিক্ষার্থী ও গ্রামবাসীর। গ্রামে আগে স্কুল ছিল না, কষ্ট করে হেঁটে দূরে যেয়ে পড়তাম। এখন আমাদের গ্রামে স্কুল করছিল, আর আমাদের জন্য ভালো হয়েছিল। আমাদের এখানে স্কুল ছিল না বহুদিন যাবত, এখন নতুন স্কুল হওয়াতে আমাদের ছেলেমেয়ের জন্য বহুত আনন্দিত।
চাঁদপুর জেলায় ৩১টি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তবে নতুন বিদ্যালয়ে শিক্ষকদের কোনো পদ সৃষ্টি না হওয়ায় অন্য বিদ্যালয় থেকে এনে সংযুক্তির মাধ্যমে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক দূরে স্কুল ওরা যেতে পারছিল না, সেজন্য আমাদেরকে এখানকার কোমলমতি শিশুদেরকে ভালোভাবে কিছু অক্ষর জ্ঞান ভালোভাবে যাতে আমরা দিতে পারি, সেজন্য আমাদেরকে এখানে ডেপুটেশনে পাঠানো হয়েছে। আমাদের এখানে টিচার কম থাকার কারণে আমাদের পাঠদান খুব কষ্টকর হচ্ছে। এখানে যদি টিচার বেশি দেওয়া হয় তাহলে আমাদের শিক্ষার মান আরেকটু বাড়বে। তবে সংকট দূর করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা। পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে ডেপুটেশনের মাধ্যমে বিদ্যালয়গুলি চালাচ্ছি। অচিরেই বিদ্যালয়গুলিতে পদ সৃষ্টি করা হবে। পদ সৃষ্টি করা হলে সেখানে আমরা পদায়ন করে বিদ্যালয়গুলি পরিচালনা করব। চাঁদপুরের ৮টি উপজেলায় গ্রামের সংখ্যা মোট ১,২৩৬টি আর বিদ্যালয়ের সংখ্যা ১১৩৭টি। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ৩ লাখ শিশু। সময় সংবাদ, চাঁদপুর। অস্ট্রেলিয়া থেকে সিটি গ্রুপের আমদানি করা গমের মান যাচাই এবং এর খালাস কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক। সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়ায় পৌঁছান তিনি। এ সময় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নর্থ সামিট নামে জাহাজে থাকা গমের মান যাচাই শেষে এর খালাস প্রক্রিয়া ঘুরে দেখেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ৫২,৫০০ মেট্রিক টন গম আমদানি করেছে দেশের অন্যতম এই শিল্প প্রতিষ্ঠানটি। একটা এপিডব্লিউ হুইট কুতুবদিয়াতে আসছে ভেসেল, মাদার ভেসেল, এটাকে ভিজিট করার জন্য আসছে। কি দেখবেন স্যার বিষয়টা? হুইট কোয়ালিটি এবং ওনাদের দেশের প্রোডাক্ট বাংলাদেশে আসছে এটা দেখার জন্য। বাংলাদেশ বিমান বাহিনীর ১০০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। সকালে রাজধানীর বিমান বাহিনীর ফ্যালকন হলে এ সনদ বিতরণ করা হয়। জুনিয়র কমান্ড ও স্টাফ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন বিমান বাহিনীর ১৩ জন, সেনাবাহিনীর ১ জন ও নৌবাহিনীর ১ জন সদস্য। এছাড়াও নাইজেরিয়ার বিমান বাহিনীর ১ জন এবং শ্রীলঙ্কা বিমান বাহিনীর ১ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সনদ বিতরণ অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিয়াচেনে বরফের নিচ থেকে উদ্ধার হওয়া সেনা সদস্য ল্যান্স নায়েক হানামান থাপা এখন কোমায় আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেনাবাহিনী কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানায়, তুষার ধসে চাপা পড়ার ৬ দিন পর ২৫ ফুট বরফের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। মঙ্গলবার তাকে হাসপাতালে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাথমিক তল্লাশির পর নিখোঁজ ১০ সেনা জওয়ানের কোনো সন্ধান না মেলায় তাদের জীবিত থাকার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছিল। সমতল থেকে ১৯,৫০০ ফুট উঁচুতে একটি দলের পক্ষে টানা ৩০ মিনিটের বেশি অনুসন্ধান কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। তবুও চলছিল সিয়াচেনের সালতোরো রেঞ্জের সোনাম সেনা চৌকির সেনা সদস্যদের অনুসন্ধান অভিযান। ৬ দিনের প্রচেষ্টার পর সোমবার আসে বিরল এক সাফল্য। ফাইবারের তাঁবুর নিচে ২৫ ফুট বরফ খুঁড়ে ল্যান্স নায়েক হানামান থাপাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারী সেনা সদস্যরা। সাথে সাথেই এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লির সামরিক হাসপাতালে নেওয়া হয় থাপাকে। তিনি এখন কোমায় রয়েছেন বলে জানান চিকিৎসকরা। এদিন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় মুমূর্ষ সেনা সদস্যের জীবন রক্ষায় প্রার্থনার আহ্বান জানান তিনি। হানামান থাপার স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনার আয়োজন করা হয় দেশের বিভিন্ন স্থানে। এই উপলক্ষে উত্তরপ্রদেশে আয়োজিত পুজোয় যোগ দেন কয়েক হাজার মানুষ। হানামান থাপা যাতে প্রাণে বেঁচে যান সেজন্য এখন প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। ভারতের এই সেনা সদস্যদের জন্য প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ রইল। প্রিয়জনের সন্ধান পাওয়ায় ঘোর অমাবস্যায় যেন চাঁদের আলো উদ্ভাসিত হয়েছে কর্ণাটকের ধারওয়াদ জেলার গ্রামের বাড়িতে। মোবাইল ফোনে তার সঙ্গে সবশেষ কথা হয়েছিল গেল মঙ্গলবার। এরপর থেকে কোনো ধরনের যোগাযোগ করা যায়নি। আমরা চাচার জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তার জীবিত উদ্ধারের খবরে পরিবারের সবাই ভীষণ খুশি। থাপার পরিবারে আনন্দের বন্যা বইলেও এর ঠিক উল্টো চিত্র গেল ৩ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ অপর ৯ সেনা সদস্যের বেলায়। এদের মধ্যে ৪ জনের মৃতদেহ উদ্ধারের কথা বলা হলেও বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানতে পারেনি কেউ।
জাহিদুর রহমান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারি ভোটাভুটিতে জয় পেয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দলের বার্নি স্যান্ডার্স। দেশটির সংবাদ মাধ্যম সিএনএন জানায় এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের 34% পেয়েছেন ট্রাম্প। অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের চেয়ে 14,000-এরও বেশি ভোট পেয়েছেন বার্নি স্যান্ডার্স। সমর্থকদের এই আনন্দ উল্লাস যেন আগে থেকেই লেখা ছিল ট্রাম্পের ভাগ্যে। আইওয়া ককাসে প্রথম পরাজয়ের পর প্রাইমারিতে বড় জয়ের আশায় ছিলেন এই মাল্টি বিলিয়নার ব্যবসায়ী। নির্বাচনী বিশ্লেষণও ছিল তার পক্ষেই। মধ্যপন্থীদের সমর্থক বেশি হওয়ায় নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রক্ষণশীল নেতারা পিছিয়ে পড়বেন এমন ভবিষ্যৎবাণী আগে থেকেই করে আসছিলেন বিশ্লেষকরা। রিপাবলিকানদের প্রাইমারির লড়াইয়ে 34% ভোট পেয়েছেন ট্রাম্প। বিজয়ের পর সমর্থকদের সামনে জয়ের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল প্রেসিডেন্ট হবেন বলেও দাবি তার। এই জয়ের পুরোটুকুই আমার সমর্থকদের পাওয়া, তাদের জন্যই এই লড়াইয়ে দাঁড়িয়েছি আমি। আর ততদিন পর্যন্ত লড়ে যাব যতদিন পর্যন্ত চূড়ান্ত বিজয় না আসবে। ডেমোক্রেট বন্ধু বার্নিকে অভিনন্দন, তবে সে প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিনীদের জন্য মোটেও ভালো হবে না। আসুন আমরা তাকে ঠেকাতে প্রতিজ্ঞাবদ্ধ হই, জয়ের ধারা অব্যাহত রাখি। ট্রাম্পের পর রিপাবলিকানদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ওহাইও গভর্নর জন কাসিচ, আর তৃতীয় স্থানে রয়েছেন যৌথভাবে আইওয়া বিজয়ী রক্ষণশীল নেতা টেড ক্রুজ ও ফ্লোরিডা গভর্নর জেব বুশ। ডেমোক্রেটদের মধ্যে আইওয়ার মতো হাড্ডাহাড্ডি লড়াই হয়নি এবার, বরং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে 14,000-এরও বেশি ভোটে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। মোট ভোটের 59% পড়েছে তার সমর্থনে। অন্যদিকে 34% ভোট পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। 2008 সালে এই নিউ হ্যাম্পশায়ারে জয় পেয়েছিলেন হিলারি। এবারের পরাজয়কে আগামী বিজয়ের জন্য শিক্ষা হিসেবে গ্রহণ করছেন বলে জানান এই নেতা। আমি স্যান্ডার্সকে অভিনন্দন জানাই, তবে এটাই শেষ নয়, লড়াইয়ের প্রায় পুরোটাই বাকি। পরাজয়ের এই ধাক্কা সামাল দিয়েই আমাদের জয়ের দিকে এগিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত বিজয় আমাদেরই হবে। আইওয়ায় হিলারির কাছে মাত্র 0.2% ভোটে পিছিয়ে পড়েন স্যান্ডার্স। তাই এবারের বড় জয়ে বর্ষিয়ান এই নেতা ও তার ভক্তদের উল্লাস ছিল দেখার মতো। আমি হিলারিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অভিনন্দনের জন্য। আমি আমার সমর্থকদের উদ্দেশ্যে বলতে চাই, এবার আর পেছনে ফিরে তাকাবো না আমরা। এখন ওয়াল স্ট্রিট থেকে ওয়াশিংটন ও মেইন থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত এই জয়ের উল্লাসধ্বনি পৌঁছে দেব আমরা। আইওয়া ককাসের পর প্রথম প্রাইমারি নির্বাচনে নিউ হ্যাম্পশায়ারের চিত্র ছিল দেখার মতো। গণমাধ্যমের খবরে বলা হয়, মারি ম্যাক ভোট কেন্দ্রের বাইরে প্রায় 5.5 লাখ ভোটারের একটি লম্বা লাইন তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভোটারদের এত বড় অংশগ্রহণ আর দেখা যায়নি বলেও জানান তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। প্রথমবারের মতো ফাইনালে ওঠার লক্ষ্যে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। তাই সেমিফাইনালের আগে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিরাজ শান্তরা। চাপমুক্ত থেকে খেলতে চান ইয়াং টাইগাররা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন অধিনায়ক মেহেদী মিরাজ। সকাল 10টা থেকে শেরবাংলা স্টেডিয়ামে একাডেমি গ্রাউন্ডে অনুশীলন শুরু করে মিরাজ বাহিনী। প্রায় 2 ঘন্টা অনুশীলন শেষে নিজেদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এর শেষ মুহূর্তে প্রস্তুতি সেরে নেয় স্বাগতিকরা। তবে কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে ব্যাটিং এর শুরুটা ভালো না হওয়ায় কিছুটা চিন্তিত দল। সেই সঙ্গে ক্যারিবীয় যুবাদের পেস অ্যাটাক সামলানোর জন্য অনুশীলনে ব্যাটিং নিয়ে বিশেষ মনোযোগী ছিল ব্যাটসম্যানরা। এছাড়া প্রতিপক্ষকে স্পিন অ্যাটাকে ঘায়েল করতে স্পিন বোলিং নিয়েও কাজ করেন স্পিনাররা। অনুশীলনের পর সংবাদ সম্মেলনে কোচ মিজানুর রহমান বাবুল বলেন, প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা থাকায় ইতিবাচক ফলাফলের বিষয়ে আত্মবিশ্বাসী তার শিষ্যরা। আমরা যেহেতু 3টা ম্যাচ খেলেছি ওদের সাথে, প্রত্যেকটা বোলার, প্রত্যেকটা ব্যাটসম্যান সম্বন্ধে আমাদের খুব ভালো আইডিয়া আছে। তাদের স্ট্রেংথ এবং তাদের উইকনেস সম্বন্ধে আমাদের এইটাই ভালো প্রিপারেশন, যে ওদের সম্বন্ধে আমরা জানি। তো আমরা ওদের কাছ থেকে একটা জিনিসে আগিয়ে আছি, যে জিনিসটা যে স্পিনাররা এবং ব্যাটিং, এই দুইটা আমাদের খুব, ওদের চেয়ে আমরা অনেক আগিয়ে আছি। আসলে সেমিফাইনাল আসে আমরা চিন্তা করতেছি না যে সেমিফাইনাল খেলতেছি, এটা কোনো আমাদের মাথার ভিতরে কাজ করতেছে না। আমাদের ভিতরে একটা জিনিস কাজ করতেছে যে কালকের একটা ম্যাচ আমাদের কালকে একটা উইন করতে হবে, তারপরে সামনে যা হবে নো প্রবলেম। ভারতের গৌহাটিতে হচ্ছে এসএ গেমসের 12তম আসর। আজও বেশ কিছু ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা।
এই মুহূর্তে ভারতের গুয়াহাটিতে আছেন আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড। এসএ গেমসের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিচার্ড, হাফসা, আপনি আসলে যেমনটা বলছিলেন যে ভারতের আসামের রাজধানী হচ্ছে গৌহাটি, এবং এই গৌহাটি কিন্তু এবার 12তম দক্ষিণ এশিয়ান গেমসের অন্যতম ভেন্যু, যেখানে কিনা আসলে 22টি ডিসিপ্লিনের মধ্যে প্রায় 14টি ডিসিপ্লিন এখানে অনুষ্ঠিত হওয়ার কথা, এবং সেগুলোই কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আসলে শুটিং রেঞ্জ, কাহালিপাড়া শুটিং রেঞ্জ, এবং সেখানে কিন্তু এই দক্ষিণ এশিয়ান গেমসের এবারের আসরের শুটিং ডিসিপ্লিনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সকাল থেকে বাংলাদেশের যে পদক তালিকা বা বাংলাদেশের যে অর্জন, যে কথাগুলো আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে চাই, সেই অর্জনের তালিকায় কিন্তু মোট পদকের তালিকায় বাংলাদেশ আরো 2টি ব্রোঞ্জ যোগ করতে পেরেছে, যে 2টি ব্রোঞ্জ কিন্তু আজকেই শুটিং থেকেই এসেছে। এবং অবশ্যই আমাকে বলতে হচ্ছে যে শুটিং থেকে যে 2টি ব্রোঞ্জ এসেছে, সেই 2টি ইভেন্ট ছিল নারীদের ইভেন্ট, এবং 10 মিটার এয়ার রাইফেল এবং 10 মিটার এয়ার পিস্তল, এই 2টি ইভেন্টেই দলগত বিভাগে নারীরা বাংলাদেশকে 2টি ব্রোঞ্জ পদক এনে দিয়েছেন। তো আজকের দিনে পদক তালিকায় এই 2টি এখন পর্যন্ত আমাদের অর্জন ছিল, বাংলাদেশের অর্জন ছিল। আর পাশাপাশি যে ডিসিপ্লিনগুলো এখনো অনুষ্ঠিত হচ্ছে বা অনুষ্ঠিত হবে, সেই তালিকায় এখনো শুটিংয়েরও কিছু পর্ব অনুষ্ঠিত হবে। 2জন কোয়ালিফাই করেছেন বাংলাদেশের নারীদের বিভাগে 10 মিটার ফ্রি রাইফেলে, এবং সেখানেও কিন্তু ফাইনালে 2জন নারী উঠেছেন আমাদের, এবং তাদের নাম আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, কারণ কিছুক্ষণ আগে এই পর্বটি অনুষ্ঠিত হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও ভেতরে ঢোকার চেষ্টা করেছি, সেখানে আমাদের ঢুকতে দেওয়া হয়নি গণমাধ্যম কর্মীদের, কারণ সেখানে কিছু বাধ্যবাধকতার কারণে আসলে ক্যামেরা ঢুকতে দেওয়া হচ্ছে না। তো এর পাশাপাশি যদি সর্বসাকুল্যে অন্যান্য ডিসিপ্লিনের কথাও কিছু বলতে হয়, তাহলে বলতেই হচ্ছে যে আজকে কিন্তু বাংলাদেশ হ্যান্ডবল দল আফগানিস্তানের মোকাবেলা করবে বিকেলে। সাঁতারেও আজকে বেশ কিছু ইভেন্ট রয়েছে। অ্যাথলেটিক্সে 110 মিটার হার্ডেলস, যেটি কিনা অ্যাথলেটিক্সের অন্যতম প্রাণ, সেটিতে কিন্তু মুজিবুর রহমান বাংলাদেশের অ্যাথলিট, তিনি আজকে প্রতিনিধিত্ব করবেন। রাতে বাংলাদেশের সাথে পাকিস্তান হকি দলের ম্যাচ রয়েছে। তো এই হচ্ছে গিয়ে আজকের টোটাল বাংলাদেশের আসলে বিভিন্ন ডিসিপ্লিনে অংশগ্রহণ করার কথা। আর আগামীকাল বাংলাদেশ ফুটবলে নেপালের মুখোমুখি হবে গ্রুপ পর্বের 2য় ম্যাচে। তো আসামের গৌহাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাফসা। দর্শক, গৌহাটি থেকে আমাদের সহকর্মী সজল মিত্র রিচার্ড জানাচ্ছিলেন এসএ গেমসের সবশেষ খবরাখবর। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আমরা একবার। কয়েক দফা পরিবর্তনের পরও মগবাজার মৌচাক ফ্লাইওভারের নকশায় ঘাটতি, সুফল পাওয়া নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। প্রকল্পের প্রয়োজনেই বাড়ছে সময় ও ব্যয়, বলছেন পরিচালক। ক্ষমতার পরিবর্তন হলে উন্নয়ন ও গবেষণা কাজগুলো যেন বন্ধ না হয়, সেই ব্যবস্থাই করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে প্রতি বছর প্রায় 12,000 নারী আক্রান্ত হচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে, মারা যান 6,500। অসচেতনতায় বাড়ছে রোগের ভয়াবহতা। রাতের মধ্যে ঢাকা দক্ষিণের আবর্জনা অপসারণ নিশ্চিতে লোকেশন ট্র্যাকিং সিস্টেমের নজরদারি থাকবে পরিচ্ছন্নতা কর্মীদের উপর, অবহেলা করলেই ব্যবস্থা। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। চাপমুক্ত থেকেই মাঠে নামবে ইয়াং টাইগাররা, অনুশীলন শেষে অধিনায়ক মিরাজ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।